প্রিয় শ্রোতারা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। ঐতিহ্যবাহী শিলচর জেলা বার সংস্থার নতুন কমিটি গঠিত হল 12 জুন শুক্রবার। ভোটাভুটির মাধ্যমে নতুন কমিটির সভাপতি এবং সচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে দীপক কুমার দেব ও অমলাভ দাস। এছাড়াও 2 জন সহসভাপতি, 2 জন যুগ্ম সম্পাদক এবং 3 জন সহকারী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জেলা বার সংস্থার নতুন সচিব অমলাভ দাস জানালেন, একটা 150 বছর পুরানো বারের সম্পাদক হওয়া এটা একটা গর্বের ব্যাপার, একটা বিশেষ দায়িত্বের ব্যাপার। আমি আমার যারা সদস্যরা আছেন তারা আমাকে এই দায়িত্ব ভার দিয়েছেন। আমি চেষ্টা করব যে ওদের যে আশা আকাঙ্ক্ষা তা পূর্ণ করার, যতটুক সক্রিয়ভাবে কাজ করতে পারি আমার আইনজীবী সদস্যদের জন্য, এটাই আমার চেষ্টা থাকবে। আর আগামী প্রজন্মে বর্তমানে যেটা পরিস্থিতি আছে, যে আইনজীবীদের যে নানান ধরনের সমস্যা রয়েছে তা পর্যালোচনা করে তা কিভাবে সমাধান করা যায়, এই চেষ্টাই চালিয়ে যাওয়া আমার মূল লক্ষ্য। এই সম্পাদক পদে মূলত 4 জন প্রতিনিধি ছিলাম আমরা। মধ্যে ছিলেন আমারই সিনিয়র একজন আব্দুল হাই লস্কর, সত্যজিৎ দে, আর আরেকজন ছিলেন টিঙ্কু মজুমদার, টিঙ্কু বৈদ্য। দেখেন, বারে লড়াই হয় না, প্রতিযোগিতামূলক ব্যাপার হয়। তাও যেহেতু নির্বাচন হয়েছে, এখানে একটা ব্যাপার হয়েছে যে প্রতিযোগিতা কে আগে পিছে ছিল ওইটার হিসাব। আমার শেষমেশ যেটা ছিল টিঙ্কু মজুমদার, ওনার সাথেই আমার হয়েছে, কন্টেস্টটা হয়েছে। উনি ওনার যেটা নির্বাচনের ফলের পরে যেটা সংখ্যার দিক থেকে উনি 195টা ভোট পেয়েছেন, আমি 252টা ভোট পেয়েছি। ডিফারেন্সটা ওই 50 বা 51 ডিফারেন্স। আশাবাদী ছিলাম, কারণ আমি গতবারও সম্পাদক পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। ওই সময় আমি আমার সিনিয়র যার আন্ডারে আমি শিখেছিলাম ওনার সাথেই আমার ছিল, নীলাদ্রি রায়। তো ওনার সাথে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আবার ওনার সাথেই লড়েছি। ওই সময় আমার 16 ভোট কম ছিল ওনার থেকে। ইকুয়েশনে দেখলে 9 ভোটের জন্য আমি হেরে গেছি, 9টা ভোট কম পায় আমি হেরে গেছি, ওইটা একটা ছিল। আর তারপরও আমি যতদিন থেকে বাইরে আছি আমার সব সদস্যদের সাথে একটা সম্পর্ক রয়েছে। আমাদের এখানে অনেক বারের আইনজীবীদের মধ্যে অনেক ধরনের বিষয় থাকে, আমি সবকিছুতেই থাকি, চেষ্টা করি থাকার। তার জুনিয়ররা যারা আছে, সিনিয়ররা যারা আছে, তাদের সাথে সমানতালে আমার সম্পর্ক আছে দীর্ঘদিন থেকে। এই সম্পর্কের ভিত্তিতে আমি আশাবাদী ছিলাম যে আমাকে গত বছর যেহেতু আমার একটু কম রয়ে গেছে সংখ্যার দিক দিয়ে ওঠে, এটা এবার হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। আর তা বাস্তবিক হয়েছে। আমাদের এখানে সিনিয়রও আছেন, আর অভিজ্ঞতার দিক দিয়ে কম যারা আছে তারাও আছে, কিন্তু পুরো টিম যেটা সম্পূর্ণ আমি বলতে পারি। আমরা যদি একত্রিত হয়ে কাজ করতে পারি, আমরা যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবো। এখানের মধ্যে আমাদের সভাপতি নির্বাচন হয়েছেন দীপক দেব স্যার, যারা আমরা ছাত্রও অনেক হাজার হাজার ছাত্র আছে আমাদের বরাক ভ্যালি বা আশেপাশে জেলা বা রাজ্যেরও। উনি এবার সভাপতি হয়েছেন। উনি প্রথমবার নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, করে উনি জিতেছেন। সহসভাপতি পদের পঙ্কজ কান্তি দে রয়েছেন। সহসভাপতি পদ একটা মহিলা রিজার্ভ আছে, ওটাতে তুহিনা শর্মা। তো ওনার অন্য কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না, তাহলে তার জন্য উনি ডাইরেক্টলি নির্বাচিত হয়ে গেছেন। আর রয়েছে জয়েন্ট সেক্রেটারি মেইলে আলী রাজা উসমানী, নতুন ছেলে, ভালো ছেলে, অ্যাক্টিভ ছেলে, আমাদের বারে সবসময় অ্যাক্টিভ থাকে, উনি নির্বাচিত হয়েছেন। মহিলা রিজার্ভে হয়েছে পঞ্চমী নাথ। হ্যাঁ, পঞ্চমী নাথ উনিও অ্যাক্টিভ, আগের থেকেই অ্যাক্টিভ ছিলেন। আগে উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ফিমেল রিজার্ভে ছিলেন আর কি।
আর অন্য পদ যেরকম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেবদুলাল মহন্ত হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কালচারের দুর্গাপুর কাইস্ত, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্পোর্টসের রমেশ সিং। তো ওভারঅল যদি দেখেন আপনার আমাদের কালচারাল কে হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি? দুর্গাপুর কাইস্ত, তিনিও নতুন মুখ কিন্তু অ্যাক্টিভ আছেন। প্রশাসনিক দেবদুলাল চৌধুরী, এটা 9 জনের কমিটি। তো এটা মেয়াদ কতদিন থাকবে কমিটির? আমাদের যেটা আছে বার লাইব্রেরির সংবিধান অনুযায়ী 1 বছরের। আমাদের দেখেন নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কিছু আছে, আমাদের মানে কিছু গ্রান্টও আছে, ওগুলো এক্সিকিউট করা। সরকারি গ্রান্টও হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের জন্য। এইটা আমাদের আইনজীবীদেরও অনেক কিছু সমস্যা রয়েছে। আমাদের মানে যেটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ডের মধ্যেও কিছু মানে অনেক কিছু করা আছে। একটা আমাদের ইস্যু রয়েছে, ওই আমাদের বার লাইব্রেরি এবং সাব রেজিস্ট্রার অফিসের সাথে একটা কানেক্টিং ডোর আছে, কিন্তু এটা দীর্ঘদিন থেকে বন্ধ। তা এই বন্ধ থাকায় অনেকেরই অনেক ঘুরিয়ে যেতে হয়। যেমন অনেক সিনিয়র অ্যাডভোকেটরা আছে, ঘুরে যেতে হয় পুরো একদম ডিসি অফিসের ওই দিক থেকে এক্সট্রা ঘুরে যেতে হয়, কিন্তু ওই দরজাটা কোনো একটা অদৃশ্য কারণে এটা বন্ধ। হ্যাঁ, ওইটা নিয়ে আমরা এটা প্রাথমিক দায়িত্ব হিসেবে আমরা নির্বাচনের সময় এটা ছিল যে আমরা এটা খুলে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ের সাথে কানেকশন, আমরা যেভাবে পারি ওদেরকে কিভাবে কনভিন্স করি বা প্রেশার করি করে আমরা এটা প্রথম খুলবো। ফ্যামিলি কোর্টেও নানা ধরনের সমস্যা রয়েছে, তারপরে ওই সাব রেজিস্ট্রার অফিসেও রয়েছে, ডিসির আন্ডারে যেগুলো অফিস রয়েছে ওইখানেও নানা ধরনের সমস্যা, পারমিশনের ক্ষেত্রে হোক, অন্য নানা ধরনের বিষয় আছে। তো ওইগুলোর সমস্যা তো প্রাথমিক স্তরে আমাদের সমাধান করতে হবে। অনেক ব্যাপার আছে যে আমার জুনিয়র অ্যাডভোকেটরা এক জায়গায় যায়, অ্যাডভোকেটের যেটা মর্যাদা, এই মর্যাদাটা ঠিক তাদেরকে দেওয়া হয় না। ফার্স্ট অফ অল আমাদের ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। দেখেন, এটা হলো পুরো বরাকবাসী নগে ডিমা হাসাওবাসীর একটা প্রয়োজনীয় ব্যাপার। এতে নিশ্চয়ই আমাদের সমর্থন থাকবে। আমাদেরও নিজস্ব সুবিধা অসুবিধার ব্যাপার রয়েছে বরাকবর্তায়। এটা নতুন ডিমান্ড কমিটি তো এখন এটা দীর্ঘদিন আগ থেকে 86 থেকে এই ধরনের ডিমান্ড জেলা বার সংস্থা থেকে উঠানো হয়েছে। অনেক সময় অনেক মেমোরান্ডাম দেওয়া হয়েছে, অনেক এটা হায়ার অথরিটির সাথে কনসাল্ট করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে নানা ধরনের জন্য এটা বাধাপ্রাপ্ত হয়েছে। এখন আন্দোলনটা এগিয়ে যাচ্ছে, আমাদের সমর্থন থাকবে এটাতে। যতটুকু পারবো আমরা বার সংস্থা থেকেও আমরা চেষ্টা করব যে বরাক ভ্যালির যে কোনো জায়গায় হোক, একটা কনভিনিয়েন্ট জায়গা যেখানে আমাদের স্থানীয় লোকরা সহজে অ্যাক্সেস করতে পারে, জাস্টিস অ্যাট দ্য ডোর যেটা বলা হয়, এই জিনিসটা যাতে ওদেরও হয় আর কি। তো এবারের নতুন কমিটি গঠনের আগে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সদস্যদের, সেই প্রতিশ্রুতি পালনে আপনার প্রয়াস অব্যাহত থাকবে? একদম থাকবে। কারণ দেখেন, এখানে আমার আইনের একটা ব্যবসা, যেটা আমরা এমন একটা ব্যবসা রাখি, আমাদের আগে লার্নার অ্যাডভোকেট লাগানো হয়। আমরা টিল ডেথ উইল রিমেইন লার্নার অ্যাডভোকেট। অন্য যে কোনো ব্যবসাতেই রিটায়ার্ড শব্দ এসে যায়, আমাদের রিটায়ার্ড আসে না। তো আমাদের যারা সদস্যরা আছে তাদের যা ন্যায্য দাবি আছে তাকে মানিয়ে আমরা আত্মমর্যাদাকে ঠিক স্থানে নিয়ে গিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর এগুলা প্রতিশ্রুতি না, এটা করতে হবে আমাদের। জরায়ু মুখের ক্যান্সার একটি গুরুতর সমস্যা মহিলাদের ক্ষেত্রে। এর প্রতিরোধে একটি বৃহৎ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। বেশ কিছুদিন থেকে একটি টিকাকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে কাছাড়েও এই কর্মসূচি রূপায়িত হচ্ছে, চলবে আগামী 30শে জুন পর্যন্ত। এ নিয়ে কাছাড়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার MI বড়ভূঁইয়া আকাশবাণীকে বলেন, তো আমরা যে এইচপিভি টিকাকরণ করছি, এইচপিভি পুরো ফর্ম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মেয়েদের যে যৌনাঙ্গর অগ্রভাগে অনেক সময় বাসা বেঁধে থাকে এবং ইহা অনেক দিন থাকার ফলে মেয়েদের অনেক সময় সার্ভাইকেল ক্যান্সার দ্বারা আক্রান্ত হয়। তো এই সার্ভাইকেল ক্যান্সার মেয়েদের মৃত্যুর ক্যান্সারে জনিত দ্বিতীয় মৃত্যুর কারণ। প্রথম কারণ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং দ্বিতীয় কারণ হচ্ছে সার্ভাইকেল ক্যান্সার।
সেই সার্ভাইকেল ক্যান্সার থেকে বাঁচার জন্য ভারত সরকার এই হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন টিকাকরণ সমস্ত দেশে আরম্ভ করেছেন। এটা 28 ফেব্রুয়ারি আমাদের মহামান্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কর্তৃক এই প্রোগ্রামের ইনগ্রেশন হয়েছে। এর টিকাকরণের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যে মেয়েদের, তাদেরকে সার্ভাইকেল ক্যান্সারের হাত থেকে রক্ষা করা। আমরা এখন যেটা টিকাকরণ করছি সেটা পাইলট প্রজেক্ট হিসাবে 14 বছর 1 মাস থেকে 15 বছর অবধি মেয়েদের করছি, এবং অতিরিক্ত বোনাস হিসাবে 3 মাস 15 বছর 3 মাস অবধি মেয়েদেরকে আমরা HPV টিকাকরণ করছি। তো আমি আগেই বলেছি এই টিকাকরণের উদ্দেশ্যই হচ্ছে মেয়েদেরকে সার্ভাইকেল ক্যান্সার থেকে বাঁচানো এবং মেয়েদের অকাল মৃত্যুর হাত থেকে বাঁচানো এবং সমাজকে সুস্থ রাখা, এটাই আমাদের উদ্দেশ্য। একটা বিষয় যে 15 বছর 3 মাস পর্যন্ত যারা বয়স তাদের আপনারা টিকাকরণ করছেন, হ্যাঁ। কিন্তু এর পরবর্তী যে বয়সের যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো এরকম টিকাকরণ কর্মসূচি রয়েছে কি? দেখুন, প্রাইভেট সেক্টরে এটা 9 থেকে 24 বছর অবধি মেয়েদেরকে দেওয়া হয়ে থাকে। আমরা যেহেতু এটা পাইলট প্রজেক্ট, গভর্নমেন্টের সরকারের যেটা নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী এটা এখন পর্যন্ত শুধু 14 বছরে থেকে একদিন থেকে 15 বছর 3 মাস অবধি দেওয়া হবে। ভবিষ্যতে আমরা আশা করছি এই যে টিকাকরণ কার্যসূচি, সেই কার্যসূচিকে আমরা রুটিন হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আমরা আশা করছি, পোলিওর মতো। পোলিওর মতো। কিন্তু আমাদের একটা দুঃখ রয়েছে এখানে। দুঃখটা এই জায়গাতেই, আমরা যখনই কোনো টিকাকরণ নিয়ে মানুষের কাছে যাই, এর আগেই কিছু দুষ্ট চক্র টিকাকরণের বিরুদ্ধে কিছু অপপ্রচার ছড়িয়ে দেয়। এইবারও একটা অপপ্রচার ছড়িয়ে দিয়েছে যে এই টিকাকরণ করলে নাকি মেয়েরা আর মা হতে পারবে না, বন্ধা হয়ে যাবে। বন্ধা হয়ে যাবে। তো আপনি একজন সচেতন নাগরিক হিসেবে বলুন, এইরকম কোনো প্রোগ্রাম কি আমাদের দেশের প্রধানমন্ত্রী ইনোগ্রেশন করবেন? আপনি বলুন, প্রথমে আপনি বলুন। সেই তো আমরা যেখানে যাচ্ছি সেখানে মানে বাধার সম্মুখীন হচ্ছি, মানুষগুলাকে অনেক বোঝাতে হচ্ছে। মানে সচেতনতার অভাব। যে এখন পর্যন্ত সবার সহযোগিতায় আমরা 9000+ মেয়েকে এই কাছাড়ে আমরা দিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে 17,000+। আমরা দিয়েছি 9,000+। সমস্ত আসামে 1,00,000+ মেয়েদেরকে দেওয়া হয়েছে। কিন্তু দিতে অনেক কষ্ট হচ্ছে, মানুষদের কাছ থেকে অনেক রিফিউজাল হচ্ছে। আমরা স্কুলে যাচ্ছি, আমরা আমাদের আশাকর্মীরা, স্বাস্থ্যকর্মীরা মানুষদেরকে বুঝাচ্ছে, মানে এই টিকাকরণের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কিছু নেই। কিছুই নেই। আমরা কাছাড়ে 9,000 মেয়েকে দিয়েছি, এক মেয়ের কিছু ধরনের রিপোর্ট নাই, কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু এই যে সার্ভাইকেল ক্যান্সার যেটা আপনারা বললেন, সেটা তো যে কোনো বয়সের মহিলাদের হতে পারে। হতে পারে। তো সেই টিকা তো এই আপনারা যে বয়সের ব্যাপারটা নিয়েছেন সেই ব্যাপারে যারা অন্য বয়সের যারা রয়েছেন 20, 21, 22, 23, 24 বা 32, 50 বছর, তাদের তো যে কোনো বয়সে হতে না, পারে। তো সেক্ষেত্রে আমি তো আগেই বলেছি, ওরা যারা সচেতন নাগরিক, যারা বুঝে, এমনকি বিদেশেও এবং আমাদের দেশেও শহরাঞ্চলে 9 থেকে 24 বছরের মেয়েরা প্রাইভেট সেক্টরে এইগুলা ইঞ্জেকশন নিয়ে থাকেন। এটার একটা বাজার মূল্য 3 থেকে 4,000 টাকা একটা ইঞ্জেকশনের দাম। তো আমরা পাইলট প্রজেক্ট, আমি আগে বলছি, আমরা পাইলট প্রজেক্ট হিসাবে নিয়েছি এটা। আমরা ভবিষ্যতে সরকার যখন আস্তে আস্তে এটাকে রুটিন ইমিউনেশন নিয়ে যাবে, রুটিন হিসাবে দিবে ভবিষ্যতে, সেই আশা আমরা করছি। এখন বিনামূল্যেই দেওয়া হচ্ছে। বিনামূল্যে দেওয়া হচ্ছে, কিন্তু বিনামূল্যে দিতে গিয়ে আমরা মানুষের কাছ থেকে যে বাধা পাচ্ছি, এটা আমাদের অনেক সময় আমাদেরকে বিমর্ষ করে দেয়। আমাদের স্বাস্থ্যকর্মীরা যেগুলো রিপোর্ট দেন, মানুষের কথাবার্তা, এই ইনজেকশনটা কারা দেন? যারা স্বাস্থ্যকর্মী, আশাকর্মীরা দেন? যেমন ধরুন আমরা একটা স্কুলে আমরা প্যারেন্টস টিচার মিটিং দেখেছিলাম, অভিভাবক এসেছেন, আসার পরে যখন শুনেছেন আমরা ইনজেকশনের কথা বলছি, তখন অভিভাবক বলেছে আমাদের কেন রেখেছেন, পড়াশোনার ব্যাপার হলে আমাদেরকে ডাকুন, এগুলো ব্যাপারে আমাদের ডাকবেন না বলে উনি কোট করে চলে গেছেন। কিছু ইনসিডেন্ট হয় যেটা আমাদের মানে কাজ করার যে স্পৃহা, সেই স্পৃহাকে নষ্ট করে দেয়। আমি আশা করবো, আমি অনুরোধ করব, এই HPV টিকাকরণের পজিটিভ যে মেসেজ, সেই মেসেজটা যাতে সমাজের কোনায় কোনায় পৌঁছে যায় এবং আমাদের সমস্ত মেয়েরা, টার্গেটেড মেয়েরা এই টিকাটা নিয়ে
নিজেদেরকে সুরক্ষিত করে তোলে এবং অপপ্রচারে কান না দেয়। কারণ আমি আগেই বলেছি, এই প্রোগ্রামটা আমাদের প্রধানমন্ত্রীজি ইনোগ্রেশন করেছেন। যেদিন ইনোগ্রেশন করেছেন, সমস্ত দেশের ক্যাপিটাল ডিস্ট্রিক্ট ক্যাপিটালে আমরা যারা অফিসিয়াল লেভেলের মানুষ আমরা বসে এগুলো শুনেছি। ঠিক আছে। তো মানুষদেরকে বোঝানো আমাদের সবার দায়িত্ব, এবং আমি আশা করবো সবার সহযোগিতায় আমাদের এই টিকাকরণ কার্যসূচি সফল হবে। 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। সমগ্র রাজ্যের সাথে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগ ও রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে নানা কার্যসূচির মধ্য দিয়ে জেলার সদর শহরে দিনটি পালন করা হয়। এ নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলার রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি জেলা শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী এ ব্যাপারে আমাদের জানালেন, প্রতি বছর 14ই জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। এই বিশেষ দিনে আমরা সেই সকল স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যাদের নিঃস্বার্থ রক্তদান প্রতিদিন অসংখ্য মানুষের জীবন বাঁচিয়ে তুলছে। এবারে বিশ্ব রক্তদাতা দিবসের প্রতিপাদ্য হল মানবতার এক ফোঁটা রক্ত দিন, জীবন বাঁচান। 1 drop of humanity, give blood, save lives। এই প্রতিপাদ্য আমাদের স্মরণ করিয়ে দেয় একটি ছোট্ট মানবিক উদ্যোগও কারো জীবনে নতুন আশার আলো নিয়ে আসতে পারে। আপনার দেওয়া 1 ইউনিট রক্ত একজন গুরুতর অসুস্থ রোগীর জীবন রক্ষা করতে পারে, একটি পরিবারকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে পারে। বন্ধুগণ, রক্ত এমন একটি উপাদান যা কোনো কারখানায় তৈরি করা যায় না, কোনো পরীক্ষাগারে উৎপাদন করা যায় না। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, মানব রক্তের কোনো কৃত্রিম বিকল্প আজও আবিষ্কৃত হয়নি। তাই রক্তের একমাত্র উৎস হলো একজন সুস্থ ও সচেতন মানুষ, যিনি স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহী। প্রতিদিন হাসপাতালে অসংখ্য রোগীর রক্তের প্রয়োজন হয়। সড়ক দুর্ঘটনায় আহত রোগী, জটিল অস্ত্রোপচারের রোগী, প্রসবকালীন জটিলতায় আক্রান্ত মা, থ্যালাসেমিয়া ও রক্তাল্পতায় ভোগা শিশু, ক্যান্সার রোগী, অনেকের জীবন নির্ভর করে সময়মতো রক্ত পাওয়ার উপর। আমরা অনেক সময় ভাবি আমার রক্তদানে কি হবে, কিন্তু বাস্তবে একজন মানুষের দেওয়া 1 ইউনিট রক্তকে বিভিন্ন উপাদানে বিভক্ত করে একাধিক রোগীর চিকিৎসায় ব্যবহার করা যায়। অর্থাৎ একজন রক্তদাতা একসঙ্গে একাধিক মানুষের জীবন বাঁচানোর সুযোগ সৃষ্টি করেন। তবুও আমাদের সমাজে রক্তদান নিয়ে নানা ভ্রান্ত ধারণা এখনও বিদ্যমান। অনেকেই মনে করেন রক্তদান করলে শরীর দুর্বল হয়ে যায় বা স্বাস্থ্যের ক্ষতি হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। চিকিৎসা বিজ্ঞানের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিরাপদভাবে রক্তদান করতে পারেন। রক্তদানের আগে চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত হন যে ব্যক্তি রক্তদানের জন্য উপযুক্ত কিনা। রক্তদানের পর শরীর অল্প সময়ের মধ্যেই সেই ঘাটতি পূরণ করে ফেলে। তাই রক্তদান একটি নিরাপদ, সহজ এবং মানবিক কাজ। বন্ধুগণ, আজ আমি বিশেষভাবে শ্রীভূমি জেলার প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমাদের শ্রীভূমি জেলায় মাত্র একটি ব্লাড ব্যাংক আছে, যা সমগ্র জেলার রক্তের চাহিদা পূর্ণ করে। জেলার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও জরুরি চিকিৎসা পরিষেবার জন্য এই একমাত্র রক্তব্যাংকের উপর আমরা নির্ভরশীল। যখন কোনো দুর্ঘটনা ঘটে, প্রসূতি কোনো মায়ের জন্য রক্তের জরুরি প্রয়োজন হয়, অথবা কোনো রোগীকে অস্ত্রোপচারের জন্য রক্ত দিতে হয়, তখন ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত মজুদ থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। ভাবুন, একটি পরিবার গভীর রাতে তাদের প্রিয়জনকে হাসপাতালে নিয়ে এসছে। চিকিৎসক জানালেন অবিলম্বে রক্তের প্রয়োজন, কিন্তু যদি রক্তব্যাংকে পর্যাপ্ত রক্ত না থাকে তাহলে পরিস্থিতি কতটা জটিল হতে পারে। এই কারণেই আমাদের প্রত্যেকের
দায়িত্ব রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া। ব্লাড ব্যাংকের কর্মীরা সর্বদা রক্তের মজুত রাখার জন্য কাজ করে চলছেন, কিন্তু তারা কেবলমাত্র সেই রক্তই সংরক্ষণ করতে পারেন যা মানুষ স্বেচ্ছায় দান করেন। তাই রক্ত ব্যাংকের শক্তি নির্ভর করে রক্তদাতাদের উপর। আজ আমি শ্রীভূমি জেলার সকল সুস্থ ও যোগ্য নাগরিকের কাছে আন্তরিক আবেদন জানাই, আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন। আপনার বন্ধু, আত্মীয়, সহকর্মী এবং প্রতিবেশীদেরও উৎসাহিত করুন রক্তদানের জন্য। আমাদের যুব সমাজ এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্কুল, কলেজ, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ক্লাব ও সরকারি বেসরকারি সংস্থাগুলি নিয়মিত রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে পারে। বন্ধুগণ, মানবতার সেবায় অনেক উপায় রয়েছে, কিন্তু রক্তদান এমন একটি দান যা সরাসরি একটি জীবন রক্ষা করতে পারে। আপনি যাকে রক্ত দিচ্ছেন তাকে হয়তো আপনি কখনো চেনেনও না, কিন্তু আপনার রক্তের কারণে সে আবার তার পরিবারে ফিরে যেতে পারে, তার স্বপ্ন পূরণের সুযোগ পেতে পারে। প্রতিটি রক্তদাতা একজন নীরব নায়ক। তাদের নাম হয়তো সংবাদপত্রের শিরোনামে আসে না, কিন্তু তাদের অবদান অসংখ্য মানুষের জীবনে নতুন আশা এনে দেয়। আজ বিশ্ব রক্তদাতা দিবসে আমরা সেই সকল স্বেচ্ছাসেবী রক্তদাতাদের আন্তরিক ধন্যবাদ জানাই, যারা নিয়মিত রক্তদান করে সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করছেন। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি যে রক্তদানকে শুধু একটি বিশেষ দিনের কর্মসূচি হিসাবে নয়, বরং একটি সামাজিক দায়িত্ব হিসাবে গ্রহণ করব। আসুন আমরা নিশ্চিত করি যে শ্রীভূমি জেলার কোনো রোগী যেন শুধুমাত্র রক্তের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আসুন আমরা আমাদের জেলার একমাত্র রক্ত ব্যাংককে আরও শক্তিশালী করে তুলি। শেষে আবারও বলবো, মানবতার এক ফোঁটা রক্ত দিন, জীবন বাঁচান। আপনার একটি রক্তদান কারো জীবনে নতুন ভোর নিয়ে আসতে পারে, কারো মুখে হাসি ফিরিয়ে দিতে পারে, কারো পরিবারকে বাঁচিয়ে রাখতে পারে। রক্ত দিন, জীবন বাঁচান, স্বেচ্ছায় রক্তদান করুন। 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে হাইলাকান্দিতে নানা অনুষ্ঠানের আয়োজন করে বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম সহ বিভিন্ন সংস্থা ও সংগঠন। এই দিবস নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফোরামের হাইলাকান্দি জেলা সম্পাদক রঞ্জিত ঘোষ বলেন, 2002 ইংরেজি 19 মে বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের জন্ম হয়। আমরা যে শহীদরা শহীদ হয়েছিলেন, তখন রক্তের অভাবে অনেক শহীদকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাকে মাথায় রেখেই এই সংগঠনের জন্ম হয়। আজ 2026 ইংরেজি 25 বছর পূর্তি চলছে। গত 19 মে আমাদের একটি রক্তদান শিবির ছিল, তো সেদিন অন্য কোনো অনুষ্ঠান করতে পারিনি। আজকে 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। এই উপলক্ষে আজ আমরা হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতির প্রাঙ্গণ থেকে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছে। সেখানে ঘাড়মোড়া থেকে কাটাখাল অবধি বিভিন্ন কলেজ যোগদান করেছেন, বিভিন্ন সংগঠন যোগদান করেছেন, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা যোগদান করেছেন আজকে বর্ণাঢ্য শোভাযাত্রায়। শোভাযাত্রা শেষে আমরা গতবার যারা রক্তদান শিবির করেছিলেন তাদেরকে আমরা সম্মান জানাবো, এবং সম্মান জানাবো বরাক উপত্যকায় প্রথম যে রক্তদান শিবিরটি হয় সেটি হাইলাকান্দির ব্লাড মাউথ ক্যাম্প। সেখানে সঞ্জীব চন্দ্র বলে একজন সদস্য ছিলেন, তিনি আজ প্রয়াত। তারই উদ্যোগে শিবিরটি হয়েছিল। তার পরিবারকেও আমরা আজকে সম্মান জানাবো। আর আমরা যে বিভিন্ন সংগঠনগুলো আমরা প্রত্যেক বছর সহযোগিতা করে যাচ্ছে এবং করছে, তাদেরকেও আমরা সম্মান জানাবো। আবার সবকিছু করেও সবার কাছে এইটুকু আমাদের আবেদন,
আমাদের জনসংখ্যা বাড়ছে, প্রতিদিন রক্তের চাহিদা বাড়ছে, সেই অনুপাতে কিন্তু রক্তদাতার সংখ্যাটা বাড়ছে না। প্রত্যেক দিনই দেখা যায় শিলচর এবং হাইলাকান্দি করিমগঞ্জে একটা রক্তের অভাব প্রতিনিয়তই লেগে আছে। সেটাকে মাথায় রেখে বিশেষ করে আমরা অভিভাবক যারা আছি, অভিভাবকরা যদি আমাদের পরিবারের যুবক যুবতীদেরকে অনুপ্রাণিত করতে পারি যে যদি আমরা 3 মাস অন্তর অন্তর রক্তদান করি তাহলে আমি নিজে অনেক রোগ থেকে রেহাই পাবো। যদি 3 মাস অন্তর অন্তর রক্তদান করি তাহলে আমার হাই প্রেশার হবে না, হাই প্রেশার না হলে হার্টের সমস্যা হবে না, হার্টের সমস্যা না হলে স্ট্রোক হবে না, আমার শরীরের চামড়াটা ভালো থাকবে। সবাইকে মাথার মধ্যে এটি ঢুকিয়ে দিতে হবে যে আমরা রক্তদান করি, ঠিক আছে, আমি একজনের রক্তদানের 3 জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারি, কিন্তু সর্বাগ্রে যিনি রক্তদাতা তাকে সুস্থ থাকতে হবে। তিনি যদি সুস্থ না থাকেন তাহলে রক্তদান করে যেতে পারবেন না। তাই আমি বিভিন্ন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে যারা অধ্যাপক অধ্যাপিকা বা বিভিন্ন শিক্ষাগুরু যারা আছেন তাদের কাছে আমাদের বিনম্র আবেদন, আপনারা ছাত্রদেরকে বলুন রক্তদানে উৎসাহিত হওয়ার জন্য, রক্তদান করার জন্য। যেমন আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই, মানে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে 1 নম্বর জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ, প্রতিনিয়ত রক্তদান চলছে। দ্বিতীয় স্থানে আছে ত্রিপুরা। সেখানে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার এই রক্তদানের মধ্যে জড়িয়ে আছেন। সেখানে দেখা যায় কোনো মন্ত্রীকে যদি কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে যাওয়া হয় তখন মন্ত্রী মহোদয় বলেন যে আমি যে আপনাদের এখানে যাব, আপনারা সেখানে রক্তদান শিবির করবেন কি? যদি করেন তাহলে সেই অনুষ্ঠানে যাব। কিন্তু আসামে সেই বাতাবরণটা দেখা যায় না। এদিকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বলছেন রক্তদাতার সংখ্যা বাড়ানোর জন্য, রক্তদান শিবির করার জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, কোনো রেডিওতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, টিভিতে নেই, কোনো পত্রিকায় নেই, কোনো ফ্লেক্সের মাধ্যমে নেই। তাই সরকারের কাছে আমাদের বিনম্র আবেদন, আপনারা প্রচার ব্যবস্থাটা মানে বিশেষভাবে চাঙ্গা করে দিন, যাতে আমরা যেদিকে তাকাই শুধু যাতে রক্তদানের কথাটা দেখতে পাই, তখনই সবাই আমরা অনুপ্রাণিত হব। তাই সমস্ত যুব সমাজের কাছে বিনম্র আবেদন রাখছি, আপনারা রক্তটা নিজের শরীরে রক্ত নষ্ট হতে না দিয়ে রক্তদানে এগিয়ে আসুন, 3 জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান এবং নিজেকে সুস্থ রাখুন। শ্রোতা বন্ধুরা, আহরণ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।